আমি তুলতেই চাই, আমি তুলতেই চাই, হ্যাং অন আ সেকেন্ড, আমি কিন্তু এটা আপনি যখন ধমকটা বললেন তাহলে আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি, ব্যাপারটা এরকম না। যেহেতু একটা আইন আছে, সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশনস আছে, কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন, আমার এখান থেকে মামলা হইতে পারে 10টা, এবং এই সরকারের এই সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে। ও হয়তো মামলা করবে না, কিন্তু 10টা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না, এটা মব করছে। তার মানে আসলে সবসময় যে সরকার উল্টো পথে হাঁটতে চাইছে ব্যাপারটা আমি সেটা জানতে চাইছি আপনার কাছে। তাদের অনুকূলে নাই, সেটা তো আছেই, রাইট। হাউএভার এই পর্যন্ত তাদেরকে হাউএভার আমি জনাব নুরুল হক নুরের কাছে জানতে চাইবো যে গত 6-7 বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি। 6-7 বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন, জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন। যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল। এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জনাব নুরুল হক নূর? এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোসর তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে, মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না। তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসোলিনির পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুড়ি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত 1.5 দশকে, সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায়। তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে। সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি, একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, কাজে আসলে ওই আপনি যেটা বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল, সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা, তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা, আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো। কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে, এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেই প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে, আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি, তাদের অপকর্ম, যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন, গত 15 বছরে যে ছাত্রলীগের অপকর্ম সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে 100 বছর এমনি নিষিদ্ধ করা যায়, কিংবা আওয়ামী লীগের যে অপকর্ম, কিন্তু জনাব নূর প্রক্রিয়ায় করাটা বোধহয় উত্তম সিদ্ধান্ত। কিন্তু জনাব নূর, প্রজ্ঞাপন করে যদি নিষেধই না করা হবে, তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেন্সিটিভ কেন ওই অঞ্চল ওই পক্ষের কোনো একটা কথা শুনতে? যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই, গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম। এই সরকারের লোকজনের মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে, ও আয়সা একটা কথা বলবে, তারা পুরো পৃথিবী ঘুরে যাবে। আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটাকে আমি আগে দেখি নাই, দেখছি, কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে, ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া। হাউএভার তারা কিন্তু কারো কথাই শুনবে না, কারো কথাই জায়গা দিবে না, তাহলে তারা এটা কেমনে করবে? মানে আমি আপনার সাথে কিন্তু 100 ভাগ একমত। ছাত্রলীগ 15 জুলাই থেকে এই 5 আগস্ট পর্যন্ত কিন্তু না, গত 15 বছরে যা করছে ওদের 100 বার 100টা বিষয়ে 100 রকম শুনানি হওয়া উচিত। তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কিভাবে করছে। সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে 5 আগস্ট সে কোথায় ছিল, কেমনে পালাইলো, এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে। সেইটা আমি ট্রাই করছিলাম, কিন্তু ওনারা এটা পছন্দ করলো না। আপনারা এটা পছন্দ করলেন, এটা কেন? কারণটা কি? না না, আমি ব্যক্তিগতভাবে এতটা অসহিষ্ণু না, মানুষকে কথা বলতে দিতে হবে। আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে, অনেক কথা বলে, সেটা শোনা প্রয়োজন। এবং আমি আপনার প্রোগ্রামটা
মনে করি হওয়া দরকার ছিল। এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি, এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে দ্রুত শিফট হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো, যার ফলে অনেকে ওই যে বলছেন এখন আপনার মতো সাংবাদিক আপনার হিসাব করতে হয় যে আমি অমুককে ডাকলে পাবলিক আমাকে গালি দিবে কিনা, কি বলবে কিনা। না, আমি কেয়ার করি না পাবলিকের গালি, আমি কেয়ার করি না নূর, পাবলিকের গালি আপনি কেয়ার করেন, আপনি খেয়াল করেন নূর পাবলিকের গালি আমি কেয়ার করি না, আপনি খেয়াল করে দেখেন 50টা জায়গা থেকে 50টা মামলা হবে এই আওয়ামী লীগের বানানো একটা ল দেয়া 50টা জায়গা থেকে। তো এই হ্যারাসমেন্টটা বাংলাদেশে আমার অপারেশন আছে, আমি আমেরিকায় রেজিস্টার্ড হইতে পারি, বাংলাদেশে আমার অপারেশন আছে সেখানে আমার রেজিস্টার্ড হইতে হবে, তো সেগুলো আমি কেন এই হ্যারাসমেন্টটা নিব? আমি তুলতেই চাই না আমি তুলতেই চাই না হ্যাং অন আ সেকেন্ড, আমি কিন্তু এটা আপনি যখন ধমকটা বললেন তাহলে আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি, ব্যাপারটা এরকম না। যেহেতু একটা আইন আছে, সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশনস আছে, কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন, আমার এখান থেকে মামলা হইতে পারে 10টা, এবং এই সরকারের এই সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে। ও হয়তো মামলা করবে না, কিন্তু 10টা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না, এটা মব করছে। তার মানে আসলে সবসময় যে সরকার উল্টো পথে হাঁটতে চাইছে ব্যাপারটা আমি সেটা জানতে চাইছি আপনার কাছে, তাদের অনুকূলে নাই, সেটা তো আছেই, রাইট। হাউএভার পর্যন্ত তাদেরকে হাউএভার আমি জনাব নুরুল হক নূরের কাছে জানতে চাইবো যে গত 6-7 বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি। 6-7 বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন, জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন। যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল। এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জনাব নুরুল হক নূর? এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোসর তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে, মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না। তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসোলিনির পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুড়ি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত 1.5 দশকে, সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায়। তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে। সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি, একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, কাজে আসলে ওই আপনি যেটা বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল, সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা, তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা, আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো। কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে, এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেই প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে, আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি, তাদের অপকর্ম, যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন, গত 15 বছরে যে ছাত্রলীগের অপকর্ম সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে 100 বছর এমনি নিষিদ্ধ করা যায়, কিংবা আওয়ামী লীগের যে অপকর্ম, কিন্তু জনাব নূর, প্রজ্ঞাপন করে যদি নিষেধই না করা হবে তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেন্সিটিভ কেন ওই অঞ্চল ওই পক্ষের কোনো একটা কথা শুনতে? যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই, গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম। এই সরকারের লোকজনের মনে হইল ও আইসা একটা তথ্য দিবে, ও আইসা একটা কথা বলবে, তারা পুরো পৃথিবী ঘুরে যাবে। আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটাকে আমি আগে দেখি নাই, দেখছি, কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে
একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে, ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া। হাউএভার তারা কিন্তু কারো কথাই শুনবে না, কারো কথা